শৈলী ভাবতেও পারেনি যে এ বাড়ি থেকে বের হওয়ার 5 দিনের মধ্যেই আবারও তালুকদার নীরে তারা ফিরে আসতে পারবে। অথচ সেটাই হলো, যেন সবলিক নিয়মে। তাই তালুকদার নীরে যেন উৎসবের আমেজ লেগে গেল। শৈলী আর নিশান বাড়ির ফটকে পা রাখতেই পুরো বাড়ি আনন্দে গমগম করে উঠল। এতদিনের জমে থাকা অভিমান, দূরত্ব, কষ্ট সব যেন মুহূর্তেই মুছে গেল ভালোবাসার উষ্ণতায়। খাদিজা তালুকদার একদম নিজের স্বাভাবিক রুদ আচরণ করে এক দৌড়ে এসে শৈলীকে জড়িয়ে ধরলেন। শক্ত করে জড়িয়ে ধরেই বললেন, আর কোথাও যাবি না তো? একদম আমার কাছেই থাকবি, আর তোর স্বামীকেও রাখবি। শৈলী কোনো কথা না বলতে পারল না, শুধু মাথা নাড়িয়ে বড় মার কোলে মুখ গুজে দিল। নিশান পাশে দাঁড়িয়ে নিজের মায়ের এই বিশাল পরিবর্তন দেখে হালকা হাসল, আর চোখে তাকালো নাসিরুল তালুকদারের দিকে। তিনিও নিশানের দিকেই তাকিয়েছিলেন। প্রথমে গম্ভীর অভিব্যক্তি নিয়ে দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকলেও হঠাৎ দুজনে একসাথেই ফিক করে হেসে দেয় সবার আড়ালে। নাসিরুল তালুকদার সবার আড়ালে নিশানকে উদ্দেশ্য করে চোখ মারে, যার অর্থ প্ল্যান একদম সাকসেসফুলি কমপ্লিটেড। নিশানও থাম্বস আপ দেখিয়ে সায় দেয়। অপর পাশ থেকে রিমিও মুস্কি হাসে। তবে নিশান মনে মনে ভাবল, মা কিভাবে এত সহজে নিজের গজরতের মুখোশ ভেঙে দিল। বাড়ির অন্যরাও কম যায় না। রিমি আর মিমি শৈলীর হাত ধরে টানাটানি করতে লাগলো। মিমি বলে উঠল, এভাবে চলে গেছিস, একটা ফোনও করলি না। রিমি আবার গালে চুমু দিয়ে বলল, আমাদের শ্যালিপুটা একদম শুকিয়ে গেছে রে। রিমির আচরণে অবাক হওয়ার কিছু না থাকলেও মিমির স্বাভাবিক ব্যবহারে একটু স্তব্ধ হলো শৈলী। সবাই তো একেবারেই উচ্ছ্বসিত। নিশানকে ঘিরে হইচই শুরু হয়ে গেল। মিমি বলল, ভাইয়া আমাদের জন্য কি এনেছেন? রিমি এবার মজা করে বলল, তুমি তো ভাবিকে নিয়ে পালিয়ে গেছো ভাবছিলাম। বাড়ির প্রত্যেকটি সদস্য খুব খুশি, কিন্তু নিজেদের স্বভাব বজায় রেখে দূর থেকেই সন্তুষ্টির হাসি দিলেন। রাশিদা তালুকদার হঠাৎ করেই নিজের শ্বশুর বাড়ি চলে যাওয়ায় তিনি অনুপস্থিত। তালুকদার বাড়ির কর্তা নিশানের বাবা গম্ভীর মুখে কাছে এসে কাশির ভঙ্গিতে বললেন, আসছিস ভালো কথা, কিন্তু এখন যদি আবার কোনো অভিমান করে চলে যাস তাহলে কিন্তু আসলেই সম্পত্তি হারাবি। কথা শেষ হওয়ার আগেই শৈলী মাথা নিচু করে বলল, না বড় আব্বু, এবারে কোথাও যাব না, উনিও যাবে না, আমিও যাব না। খাদিজা তালুকদার এবার চোখ ঘুরিয়ে বললেন, কথা কম, আগে ভাত খেয়ে আয়। রান্নাঘর থেকে সবাইকে বলেছি আজ যেন শৈলীর পছন্দের সব রান্না হয়। শৈলী হেসে ফেলল। এবারই এক সময় ওর কাছে শুধুই একটা জায়গা ছিল, কিন্তু আজ আজ এটা ওর নীর হয়ে গেছে। নিশান শৈলী বাড়িতে ফিরে আসার সাথে সাথে তালুকদার নীর এর সুখের জোয়ারও নেমে এসেছে। আজ 5 দিন হলো। এই কয়েকদিনে সবকিছু খুব ধীরে সুস্থে বদলে গেছে, তবে বদলায়নি নিশান শৈলীর সম্পর্ক। আর এদিকে আকাশের প্রতি পুরোপুরি দুর্বল হয়ে গেছে রিমি। এই তো গত রাতেই তাদের অনেকক্ষণ কথা হলো। 2 দিন আগে রিমিকে একটা বই পড়তে দিয়েছিল আকাশ। বইয়ের নাম ছিল আর এখন আজ সকালে সেটা ফিরিয়ে দেওয়ার বাহানায় দেখা করতে যাচ্ছে দুজনে। আকাশের হাবভাব সম্পর্কে এখনও পুরোপুরি নিশ্চিত নয় রিমি, তবে সে এটা জানে যে হয়তো আকাশ তাকে খুব তাড়াতাড়ি পছন্দ করবে। সকালের নরম রোদ গায়ে মেখে রিমি ধীর পায়ে রাস্তা দিয়ে হাঁটছে। গায়ে হালকা পিচ রাঙ্গা কামিজ, সাথে মিলিয়ে ওড়না, চোখে কাজল, ঠোঁটে হালকা একটা মিষ্টি আভা। আজ ওর মনটাও কেমন যেন রঙিন হয়ে আছে। একটু উত্তেজনা, একটু লজ্জা, আর একটু অপেক্ষার মিশ্র অনুভূতি। হাতের ভেতর আঁকড়ে ধরে রাখা বইটা ওর বুকের কাছেই ধরা, যেন এটা শুধু একটা বই নয়, বরং একটা অজুহাত, একটা নতুন গল্পের শুরু। মাঝে মাঝে ওর গালে লজ্জার এক চিলতে লাল আভা ফুটে উঠছে, কারণ জানে আজ ও আকাশের সাথে দেখা করতে যাচ্ছে। মাথার ওপর দিয়ে দুটো পাখি উড়ে গেল। রিমি হালকা মুচকি হেসে চোখ নামিয়ে আনল। মনে মনে ভাবল, আকাশ কিভাবে তাকাবে ওর দিকে? কিছু বলবে, নাকি চুপচাপ শুধু বইটা নিয়ে চলে যাবে? হাওয়ার হালকা ঝাপটায় ওর চুল কিছু অংশ এলোমেলো হয়ে কপালে এসে পড়ল। রিমি সেটাকে সরিয়ে দিয়ে একটু কল্পনায় হারিয়ে গেল যেন। যদি আজ আকাশ বইটা ফিরিয়ে দিতে দিতে হঠাৎ বলেই ফেলে, তুমি কি জানো তোমার মতো সুন্দর সকাল আমি আগে কখনো দেখিনি। এই ভাবনায় নিজের অজান্তেই আবার মুচকি হাসল রিমি।
ঠিক তখনই সামনের মোড়ে চোখ পড়ল আকাশ দাঁড়িয়ে আছে, কালো শার্টের হাতা গুটিয়ে, হাতে একটা ছোট্ট ব্যাগ। রিমির বুকের ভেতর ঢুকপুক করে উঠল। এখন দেখা হবে, এখন কথা হবে। একটা নতুন গল্পের শুরু হতে চলেছে। রিমি হাসি মুখে আকাশকে ডাকতে যাওয়ার আগেই কিছুটা থমকে গেল সে। হঠাৎ করেই আকাশকে একটা মেয়েকে জড়িয়ে ধরতে দেখে মাথায় ভাঁজ পড়ল রিমির। রিমির পায়ের নিচের মাটিটা যেন সরে গেল। চোখের সামনের দেখা দৃশ্যটা বিশ্বাস করতে পারছে না ও। আকাশ একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। মুহূর্তেই বুকের ভেতর কেমন যেন ফাঁকা লাগতে শুরু করলো। হাতের তালু ঘামতে লাগলো। মনে হলো যেন কেউ খুব যত্নে গড়ে তোলা একটা স্বপ্ন মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিল। ওর হাতের বইটা শক্ত করে চেপে ধরল রিমি। না, আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকতে পারবে না। পায়ের নিচে থাকা পথটাকে অস্পষ্ট মনে হতে লাগলো। তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিতে চাইল ও, কিন্তু চোখের কোণে এক চিলতে অশ্রুর আভা জল করল। পালাতে হবে এখান থেকে। একটা গভীর শ্বাস নিয়ে দ্রুত পেছন ফিরল রিমি। হাঁটতে শুরু করলো উল্টো পথে। কিন্তু ঠিক তখনই আকাশের কণ্ঠ ভেসে এলো, রিমি। রিমির পা মুহূর্তের জন্য কেঁপে উঠল, কিন্তু থামল না। সে থামবে না। চোখের পানি আটকাতে গতি আরও বাড়িয়ে দিল। কিন্তু আকাশও বসে থাকার পাত্র নয়। ও দ্রুত ওর দিকেই এগিয়ে এলো। আরেকবার ডাকলো, রিমি, এই ইন্দুরের নানি, শুনছো? রিমি কিছুতেই থামতে চায় না। কিন্তু আকাশ এবার দ্রুত পা চালিয়ে সত্যি ওর সামনে এসে দাঁড়িয়ে গেল। তার চোখে বিস্ময়, গলায় অস্থিরতা। কি বে, মাথার স্ক্রু কি উল্টো দিকে লাগিয়ে দেওয়া হয়েছে নাকি? বই না দিয়ে যাচ্ছ কোথায়? কি হয়েছে? ডাকছি, শুনছো না? রিমি তাকালো না আকাশের দিকে। নিচের দিকে তাকিয়েই ফিস ফিস করে বলল, সরি, এই নিন আপনার বই। বলেই হাতে থাকা বইটা বাড়িয়ে দিল আকাশের দিকে। আকাশও বিভ্রান্তিকর দৃষ্টি ফেলে বইটা হাতে নিল। রিমি এবার ভদ্রতার সহিত বলল, এখন তাহলে যাই, বাই। বলেই পা চালাতে চাইলে আকাশ আটকে দিল। সন্দিহান কণ্ঠে বলল, হয়েছেটা কি? এমন অদ্ভুত আচরণ করছো কেন? রিমি যথাসম্ভব স্বাভাবিক কণ্ঠে বলার চেষ্টা করল, আজব, আমি তো ঠিকই আছি। আপনার সমস্যা কি এখন? বই তো পেয়েই গেলেন। আর তো কোনো কাজ নেই। আমার সাথে আর কিসের বাধ্যবাধকতা? গেলাম আমি। রিমি এবার এগিয়ে যেতে চাইলে আকাশ হুট করে ওর হাত ধরে ফেলে। রিমি তৎক্ষণাৎ পেছনে তাকিয়ে দেখে নিশান ওর হাতের কবজি ধরে আটকেছে। রিমি এবার তির্যক দৃষ্টি ফেলল আকাশের দিকে। কি সমস্যা আপনার? হাত ধরলেন কোন সাহসে? আকাশ হাত ছাড়ল না। কঠোর গলা উঁচিয়ে বলে উঠল, রাস্তায় সিন ক্রিয়েট করো না রিমি। ওদিকটায় চলো, আমিও শুনি তোমার কি হয়েছে। রিমি রাগে কষ্টে ঠোঁট কামড়ে ধরে বলল, আমার কিচ্ছু হয়নি, আপনি আমার হাত ছাড়ুন। আকাশ এবার সত্যি ধৈর্য হারাতে বসেছে। রিমি কিছু লুকাচ্ছে, সেটা সে স্পষ্ট বুঝতে পারছে। কিন্তু কেন? গলার স্বর নরম করে বলল, রিমি প্লিজ এমন করো না। আমি কিছু বুঝতে পারছি না, হঠাৎ কি হলো? 5 মিনিট আগেও তো ঠিক ছিলে মনে হয়। রিমি কটমট করে তাকিয়ে বলল, আমি ঠিক আছি মিস্টার আকাশ, প্লিজ আমাকে যেতে দিন। সিন ক্রিয়েট আপনি করছেন। আকাশ এবার গভীরভাবে রিমির চোখে তাকালো। ওর দৃষ্টি লুকানোর চেষ্টা করছে। ঠোঁট কাঁপছে সামান্য, বুক ওঠানামা করছে অস্থিরতায়। আকাশ এবার কিছুটা অনুমান করতে পারল, কিন্তু পুরোটা না। একটা দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে ওর কবজি ছেড়ে দিল আকাশ। কিন্তু চোখের ভাষায় কঠিন প্রশ্ন রেখে দিল, তুমি সত্যি ঠিক আছো? রিমি এক মুহূর্ত থমকালো, তারপর দ্রুত পেছনে ফিরল। চোখের পানি আর লুকিয়ে রাখা সম্ভব নয়। দ্রুত পা চালিয়ে সামনে এগিয়ে গেল। আকাশ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কি এমন হলো যে রিমি এতটা বদলে গেল? তার কি ভুল হলো? কিন্তু কিছুতেই সে উত্তর খুঁজে পেল না। আকাশ পুরোপুরি হতভম্ব হয়ে গেল রিমির আচরণে। এতক্ষণ যে রিমি মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে উচ্ছ্বাসিত মনে তার সঙ্গে দেখা করতে আসছিল, সে এখন যেন একেবারে অন্য মানুষ। আকাশ এবার গলা উঁচিয়ে জানান দিল, রিমি, একটা কথা ছিল তোমার সাথে। রিমি তবুও পা থামালো না। সে ক্ষিপ্র গতিতে হাঁটতে থাকলো। আকাশ হতাশ হলো। কোমরে দুহাত রেখে জোরে শ্বাস টেনে নিল। এরপর বাধ্য হয়েই আবারও জোরে গলায় বলে উঠল, এই ইন্দুরের বাচ্চা, আই লাভ ইউ।
চলন্ত পা দুটো স্তব্ধ হয়ে গেল যেন। রিমির মনে হলো সময় যেন থমকে গেছে। তার কাঁধ সামান্য কেঁপে উঠল, কিন্তু সে পেছন ফিরল না। বুকের ভেতর ধুকপুকানিটা যেন আরও জোরে বাড়ল। আকাশ হাঁপাতে হাঁপাতে ওর দিকে এগিয়ে এলো, কয়েক কদম দূরে দাঁড়িয়ে বলল, আমি জানি না তোমার কি হয়েছে, কেন আমার আচরণ করছো, কিন্তু আমি জানি আমি তোমাকে ভালোবাসি, এবং সেটা হুট করেই হয়নি। আমি জানতাম না কখন কিভাবে, কিন্তু আমি শুধু জানি তোমার মুখের হাসিটা আমার খুব দরকারি। তোমার অকারণ অভিমান আমাকে ভেতর থেকে তছনছ করে দেয় রিমি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। রিমির চোখ বন্ধ হয়ে গেল। ওর চোখের কোণে জমে থাকা জল গাল বেয়ে নামতে চাইল, কিন্তু সে দ্রুত হাত দিয়ে মুছে ফেলল। পেছনে না তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনার জন্য হয়তো এটা মজা আকাশ, কিন্তু আমার জন্য নয়। ভালো থাকুন আপনি। বলেই সে আবার হাঁটা শুরু করলো। আকাশ হতবাক হয়ে গেল। ও কিছু একটা ভুল বুঝেছে, এতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু কি? রিমি কেন এমন করছে? আকাশের মনের মধ্যে একটাই সংকল্প জন্ম নিল, সে সত্যিটা জেনেই ছাড়বে। আরে আরে, কথা শোনো আগে, হয়েছেটা কি? রিমি এবার থামলো আর কঠোর গলায় উঁচিয়ে বলে উঠল, কিছু হয়নি, কিচ্ছু না। তাহলে জবাবটা দিয়ে যাও। কিসের জবাব? এই যে প্রমিস করলাম। ধৈর্যহারা হলো রিমি। তর্জনী তুলে তির্যক দৃষ্টি ফেলে দাঁত খিচিয়ে বলল, এগুলো নাটক করতে আসবে না। একটু আগে যে মেয়েটাকে জড়িয়ে ধরে লুতুপুতু করছিলেন, সেই মেয়েটাকে গিয়ে প্রপোজ করুন। তার কাছে জবাব চান গিয়ে, ফালতু লোক। আকাশ কিছুক্ষণ চোখ সরু করে বিষয়টা বোঝার চেষ্টা করল। ইতোমধ্যে রিমি আবারও উল্টো পথ ধরেছে। কিছুক্ষণ যেতেই পরিস্থিতিটা পুরোপুরি বুঝতে পেরে মুখ কুচকালো আকাশ। শব্দ করে বিড়বিড় করে বলল, গাধা একটা। এরপর ডেকে উঠল, আবে এই রিমি। রিমি চোখের পানি আটকে কঠিন গলায় বলল, আপনি আমাকে ডাকছেন কেন? আমার তো এখানে থাকার কোনো দরকার নেই, তাই যাচ্ছি। চুপ থাকুন, ডাকবেন না আমাকে। আকাশ বুড়ো কুচকে তাকালো। তুমি আগে আমার কথাটা তো শোনো। 2 লাইন বেশি বুঝছো তুমি। লেট মি এক্সপ্লেইন। রিমি একদম ঠান্ডা গলায় বলল, না, কিছু শোনার বলার বোঝার নেই। আপনি আপনার কাজ করুন, আর আমি আমার। আকাশ অবাক হয়ে তাকিয়ে রইল। রিমির চোখে স্পষ্ট অভিমান, রাগ আর কিছু একটা, যা সে বুঝতে পারছে না। ওর এমন আচরণের পেছনের কারণটা কি হতে পারে সেটা মাথায় আসছিল না এতক্ষণ। এবার ঠিকঠাক এসেছে। আকাশ এবার একটু এগিয়ে এসে হেসে বলল, আবে বলদের নানি, ওই মেয়েটা আমার কাজিন ছিল। কিছু সময়ের জন্য বিভ্রান্তিকর দৃষ্টি ফেলল রিমি। এরপর আবারও তীক্ষ্ণ গলায় বলল, হয়েছে হয়েছে, সে তো শেরিপু নিশান ভাইয়ের কাজিন। আমি কিছু বুঝি না নাকি? কাজিন ছিল, বুঝাতে এসেছে। আকাশ এবার রেগে গিয়ে বলল, কানের নিচে দুটো বাড়ি মারবো রিমি। কথা শেষ করতে দে আগে আগে বলদ। নিশান আর শৈলীর বিষয়টা আলাদা, আমার আর আমার এই কাজিনের বিষয়টা আলাদা। আমার এই কাজিন আমার 6 বছরের বড় বোন হয় আহমক। সে বিবাহিত আর একটা বাচ্চাও আছে। হাঁ হয়ে গেল রিমি। চোখ বড় করে রসগোল্লার মতো করে তাকালো সে আকাশের দিকে। চোখ পিটপিট করে বলল, বিবাহিত? উনি বিবাহিত? আপনার বয়সে বড়, বাচ্চাও আছে? আকাশ এবার সত্যি সত্যি রিমির কপালে আঙ্গুল দিয়ে টোকা দিয়ে দাঁত খিচিয়ে বলল, আগে হ্যাঁ, শুধু তাই নয়, আপু এখন আমাকে একটা সুখবর দিতে এসেছিল। আর সুখবরটা হলো আপু আবারও প্রেগনেন্ট। খুব তাড়াতাড়ি আমি আবারও মামা হব। এই জন্য খুশিতে আমি জড়িয়ে ধরেছিলাম আপুকে। রিমি শুকনো ঢোক গিলল। মুখটা দেখার মতো হলো তার। আকাশ এবার ব্যঙ্গ করে বলল, আর তুই বেটি গাধার গাধা, বলদামি করার জায়গা পাস না। একটুর জন্য জানটা উড়ে যাচ্ছিল আমার। রিমি থমকে গেল, চোখ বড় হয়ে গেল তার। আকাশের কথার মানে ঠিক মতো বুঝতে সময় লাগলো তার। এবার মুখ পুরোপুরি হা করে তাকিয়ে রইল। গাল দুটো লাল হয়ে গেছে লজ্জায়, নাকি অন্য কিছুতে সে নিজেও বুঝতে পারল না। রিমি তোতলাতেই লাগলো, মানে মানে আসলে আমি ভেবেছিলাম, মানে আমার মনে হয়েছিল। রিমির গাল লাল হয়ে গেল লজ্জায়। এতক্ষণ যে অভিমান আর রাগে গজগজ করছিল, এখন মনে হচ্ছে সে নিজেই বোকা বনে গেছে। ওর মুখ থেকে কোনো শব্দ বের হলো না। আকাশ এক পা এগিয়ে এসে বলল, তুমি জানো আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি রিমি। তুমি এতটুকু বিশ্বাস করো না আমাকে?
রিমি এবার মাথা নিচু করে ফেলে আসা মুহূর্তগুলো কথা ভাবল। আকাশ তো কখনো মিথ্যে বলেনি, তাহলে সে কেন এত রেগে গেল? আকাশ হঠাৎ মুচকি হাসল। তাহলে তুমি এটা মানছো তুমি আমাকে ভালোবাসো? কারণ না হলে এত রাগ করতে না। প্রপোজাল কি অ্যাকসেপ্টেড? রিমি চমকে উঠল। মানে না তো, আমি কি বলেছি? না মানে আমি তো। আকাশ এবার একেবারে সামনে এসে ওর চোখে চোখ রেখে বলল, সত্যিটা বলে ফেলো ইন্দুরের বাচ্চা, তোমার মুখ থেকে শোনার অপেক্ষায় আছে। রিমি লজ্জায় মুখ ফিরিয়ে নিল, কিন্তু ঠোঁটের কোণে এক চিলতে হাসি লুকিয়ানো থাকলো। আকাশ এবার হাসতে হাসতে কপালে হাত ঠেকালো। বলদামের একটা সীমা থাকার দরকার রিমি। কিছু ভাবার আগে অন্তত একবার জিজ্ঞেস তো করতে পারতে। বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে কি সুন্দর অন্য পথ ধরেছিলে। রিমি এবার একদম ছোট্ট গলায় বলল, আপনি কপালে টোকা মারলেন কেন? ব্যথা পেয়েছি। আকাশ ভ্রু উঁচিয়ে বলল, বেশ হয়েছে, একটু না হয় ব্যথা পেলি। এত বড় ভুল বুঝলি আমাকে শাস্তি লাগবে না? রিমি এবার ঠোঁট ফোলালো, কিন্তু কিছু বলার সাহস পেল না। তবুও অভিমানী কণ্ঠে বলল, আমার দোষ কি? আমি তো যা দেখেছি তাই ভেবেছি। আকাশ এবার আর না পেরে হাসতে হাসতে বলল, আচ্ছা আচ্ছা গাধামি মাফ, কিন্তু একটা কথা বলো, তুমি কি সত্যি রেগে গিয়েছিলে নাকি অন্য কোনো কারণে খারাপ লেগেছিল? রিমির মুখ এবার একদম লাল হয়ে গেল। সে দ্রুত মুখ ফিরিয়ে ফিসফিস করে বলল, কিছু না। আকাশ সরু চোখ করে বলল, সত্যি? রিমি চট করে বলল, হ্যাঁ কিছু না, মানে কিছু না। আকাশ মুচকি হেসে বলল, তাহলে ভালো, কারণ যদি তুমি কিছু একটা ফিল করতে তাহলে তো আমি ভাবতাম যে তুমি আমাকেও একটু পছন্দ করো। রিমি এবার থমকে গেল, বুকের ভেতর ধুকপুকানিটা বেড়ে গেল। সে চোট করেই বলল, আমি চলে যাচ্ছি। আকাশ এক পা এগিয়ে এসে নিচু স্বরে বলল, পালাচ্ছ কেন ইন্দুরের বাচ্চা? রিমি এবার সত্যি সত্যি কিছু না বলে দৌড়ে পালিয়ে গেল। আর আকাশ মুচকি হেসে নিজের হাত পকেটে গুজে বলল, তুই পালালেও আমি ঠিকই তোকে ধরে ফেলবো রিমি। বলে সেও রিমির পেছনে দৌড়ালো। অবশেষে আকাশও তার প্রিয়সীকে পেয়ে গেল। গোসল করে বারান্দায় দাঁড়িয়ে চুল মুছতে ব্যস্ত শৈলী। সে ভেজা চুলের গুচ্ছটা তোয়ালে দিয়ে আলতো করে মুছছে। শরীরের চারপাশে মিষ্টি একটা শীতল খামাক খেলা করছে। সন্ধ্যার মেলান আলোয় বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে সে চুপচাপ চারপাশের দৃশ্য দেখছিল, কিন্তু মন তার অনেক দূরে। এত দ্রুত সব কিছু ঠিক হয়ে গেল। তার বড় মা একসময় তাকে মেনে নিতে চাননি, আজ তাকে কাছে টেনে নিয়েছেন, স্নেহের পরশ বুলিয়ে দিয়েছেন। এই মুহূর্তটা যেন স্বপ্নের মতো। শৈলীর ঠোঁটে হাসি ফুটে উঠল। সে নিজের অজান্তেই আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আমি কি সত্যি এতটা সুখী? নিজের মনেই প্রশ্ন করল সে। জীবনের এই টানাপোড়েনের ভেতর দিয়ে যেতে যেতে সে কখনো ভাবেনি একদিন বড়মা তাকে এভাবে গ্রহণ করবেন। এতটা ভালোবাসা, এতটা স্বীকৃতি, এত সব পাওয়ার আশাও ছিল না তার। অথচ আজ সে সব পেয়েছে। কিন্তু কেন জানি মনে হচ্ছে এই সুখ যেন কাচের মতো ভঙ্গুর। যদি আবার সব কিছু বদলে যায়, যদি এই ভালোবাসা হারিয়ে যায়। শৈলী মাথা ঝাঁকালো। না, আজ সে এসব ভাববে না। আজ সে শুধু নিজের পাওয়া ভালোবাসাটুকু উপভোগ করবে। সে হাসি মুখে চুল মুছতে মুছতে বারান্দা থেকে ঘরের দিকে ফেরার সিদ্ধান্ত নিল। সুখী মনে হলেও কোথাও যেন একটা দুশ্চিন্তা রয়ে গেল। এই সুখ কি সত্যি দীর্ঘস্থায়ী হবে? অফিস থেকে কেবলই ফিরল নিশান। হাতে ঝুলছে অপরূপ সৌন্দর্যে মোহিত একগুচ্ছ লাল গোলাপ, যা নিজের প্রিয়তমার জন্যই এনেছে সে। খুব ক্লান্ত হয়ে বাড়িতে ফিরলেও ঘরে ঢোকা মাত্রই নিশান বারান্দায় ভেজা চুলে দাঁড়িয়ে থাকা সদ্য গোসল করে আসা স্নিগ্ধ পরশে আবৃত শৈলীকে দেখে থমকে গেল। প্রতিবারের মতো স্তব্ধ হয়ে গেল হৃদয়। কোথাও একটা শীতল স্রোত বয়ে গেল। নিশান এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, চোখ আটকে গেল শৈলীর দিকে। ভেজা চুলের ফোঁটাগুলো ধীরে ধীরে তার ঘাড় বেয়ে নিচে গড়িয়ে পড়ছে। সন্ধ্যার মেলান আলোয় শৈলীর চেহারায় যেন অপার্থিব একটা কোমলতা এসে পড়েছে। নিশান এতটাই মুগ্ধ হয়ে গেল যে নিজের ক্লান্ত ভুলে গেল। ধীরে ধীরে সে শৈলীর দিকে এগিয়ে গেল, নিঃশব্দে, যেন কোনো কিছুই এই মুহূর্তের সৌন্দর্যকে ভাঙতে না পারে। একদম কাছে গিয়ে পেছন থেকে শৈলীকে আলতো করে জড়িয়ে ধরল।
শৈলী একটু চমকে উঠল, কিন্তু নিশানের স্পর্শে দ্রুতই শান্ত হয়ে গেল সে। নিশান তার মুখটা শৈলীর ঘাড়ের কাছে এনে গভীরভাবে শ্বাস টেনে নিল তার প্রেয়সীর শরীরের ঘ্রাণ। আমার হিমরুবা কি জানে, প্রতিবার তাকে এভাবে দেখলে মনে হয় আমি নতুন করে বাঁচতে শিখেছি। তার স্নিগ্ধ রূপটা আমায় খুন করে দেয়, নেশা ধরিয়ে দেয় বারংবার। নিশানের কণ্ঠ নরম হয়ে এলো। শৈলী কিছুই বলল না, শুধু চোখ বন্ধ করল। নিশান তার ঘাড়ের কাছে ঠোঁট রাখল, একটা নরম মায়াময় চুমু দিল সেখানে। শৈলী নিশানের হাতের ওপর হাত রাখল, যেন এই মুহূর্তটা সে ধরে রাখতে চায়, আরও গভীরভাবে অনুভব করতে চায়। সন্ধ্যার বাতাসে একগুচ্ছ লাল গোলাপের সুগন্ধ মিশে গেল, আর তার মাঝে হারিয়ে গেল দুটো হৃদয়ের গভীরতম অনুভূতি। শৈলী নরম কণ্ঠে জিজ্ঞেস করল, আজকের দিন কেমন কাটলো? নিশান সরে এলো না, শৈলীর ঘাড়েই মুখ গুজে রেখে জবাব দিল অস্ফুট স্বরে, খুব একটা ভালো না, ক্লান্ত লাগছে। আমার হিমরূপা যদি তার বুকে একটুখানি জায়গা দিত, তবে আরাম করে ঘুমোতে পারতাম। শৈলী ফিক করে হেসে ফেলে বলল, আচ্ছা, তাই নাকি? শুনলাম আজ নাকি মিমির জন্য পাত্র দেখতে গিয়েছিলেন। কে সে? আমায় বললেন না তো। নিশান এবার দীর্ঘশ্বাস ফেলে বলল, ধুর, আর বলিস না শৈলী, পাত্র দেখতে যেতে চেয়েছিলাম, সব ঠিকঠাকও ছিল, কিন্তু আমার একমাত্র বেস্ট ফ্রেন্ডের ভাই তো আমার পা ধরে কান্নাকাটি শুরু করলো, যে কারণে আর যেতে পারলাম না। শৈলী বুঝতে পারল না, ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, মানে? হলো আকাশের ছোট ভাই আদিব আমাদের মিমিকে খুব পছন্দ করে। সে যখন শুনেছে আমি মিমির জন্য পাত্র দেখতে যাচ্ছি, ওর বিয়ের ব্যবস্থা করছে, তখন অফিসে এসে আমার পা ধরে কান্নাকাটি করা শুরু করেছে। সে নাকি মিমিকে বিয়ে করতে চায়। আমার কোনো আপত্তি নেই, ছেলেটা ভালো, আকাশের মতোই। তাই ভাবছি দেখি মায়ের সাথে কথা বলি, তারপর মামনিকে বলবো। শৈলী অবাক হলো, সাথে খুশিও। বলেন কি? তার মানে বিষয়টা কি দাঁড়ালো? দুই ভাই যমজ দুই বোনকে বিয়ে করছে? মানে আকাশ আর আদিব ভাই ভাই, এইদিকে আবার রিমি আর মিমি যমজ বোন। বাহ, বিষয়টা তো দারুণ মজার। তাহলে তো চারজনের একসাথে বিয়ে দেয়া যায়। নিশান নির্লিপ্ত ভঙ্গিতে বলে, তা তো চায়। শৈলী এবার মিষ্টি হেসে বলে, তাহলে সেটাই করুন। আচ্ছা। খুবই ক্লান্ত শোনালো নিশানের কণ্ঠস্বর। শৈলী বিষয়টা বুঝতে পেরে বলল, নিশ্চয়ই পড়ুন, রেস্ট নিন। নিশান দুদিকে মাথা ঝাঁকালো, শৈলীর চুলে ঠোঁট রেখে বলল, একটু থাকি এভাবে। নিশান শৈলীর আরও কাছে চলে আসলো, যেন তার স্পর্শে কিছুটা শক্তি ফিরে পায়। শৈলী শুধু নিশানের উপস্থিতিতে তন্ময় হয়ে রইল। তার হাসি, তার চোখের মায়া, সব কিছু যেন নিশানকে আরও কাছে টেনে আনছিল। তুই কি জানিস শৈলী, নিশান অল্প স্বরে বলল, তুই যখন আমার কাছে থাকিস তখন পৃথিবীর বাকি সব কিছু অদৃশ্য হয়ে যায়, শুধু তুই আর আমি এই মুহূর্তটা থাকে। শৈলী নিশানের কথাগুলো শুনে নীরবভাবে তার দিকে তাকালো। তার চোখে মৃদু এক প্রশান্তি দেখা দিল। শৈলী বোঝে যে মুহূর্তগুলো তাদের মধ্যে কাটছে সেগুলো মূল্যবান। কতটা গভীর এই ভালোবাসা তা সে নিজেও জানত না। শৈলী বলল, আপনি জানেন এই যে আমাদের জীবন চলছে, এই যে ছোট ছোট সুখগুলো, কিছুটা ভয়, সবকিছু এত দ্রুত বদলে যাচ্ছে। আমাদের মধ্যে এই সম্পর্কটা শুধু বিশ্বাস আর ভালোবাসার উপর দাঁড়িয়ে আছে, কিন্তু কখনো কখনো সেই ভালোবাসাটা কি বদলে যায় না? নিশান মৃদু হাসল। তার হাসি যেন সেই অস্থির প্রশ্নের উত্তর ছিল। সে শৈলীর মুখের দিকে তাকিয়ে বলল, কিছুই বদলাবে না হিমরূপা, কখনো কিছুই বদলাবে না। যতদিন আমি তোর পাশে আছি, ততদিন এই ভালোবাসা থাকবে। নিশান এবার শৈলীর ঘাড় থেকে মুখ উঠালো। এক ঝটকায় তাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে কপালে চুমু খেল। কোমরে জড়িয়ে আরও কাছে টানল শৈলীকে। কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলে উঠল, হিমরূপা গো, তোমার উপস্থিতি, এই শান্ত ছোঁয়া আমার জীবনের সবচেয়ে সুন্দর সত্য। শৈলী হাসল। নিশান একটু সময় নিয়ে নেশালো কণ্ঠে আবারও জানান দিল, হিমরূপার চোখে যেন প্রেমের আলো, মনে বয়ে চলে এক সুমধুর ঢেউ খেলা। সবটা আমি হারাই তার ছোঁয়ায়। এভাবেই থাকুক প্রেমের লালন ছোঁয়া। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে নিশান ভাই? বেলুনের ন্যায় চুপসে যাওয়া অসহায় মুখখানা কাতরতা পূর্ণ করে মিনমিন করে উঠল শৈলী। টানা আধ ঘন্টা ধরে সে কান ধরে বারান্দায় এই কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। সামনেই চেয়ার টেনে আয়েশ করে বসে আপেল চিবোতে ব্যস্ত নিশান।
তার কোনো কিছুতেই আপাতত ভ্রুক্ষেপ নেই। সে পায়ের ওপর পা তুলে আপেল খাচ্ছে আর তির্যক দৃষ্টি ফেলে তার বউ শৈলীকে পাহারা দিচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে শাস্তি স্বরূপই শৈলী কড়া রোদে দাঁড়িয়ে আছে, তাও আবার কান ধরে। মূলত আজ শৈলী নিজের নিরামিষ স্বামীর কাছ থেকে দণ্ডপ্রাপ্ত হয়েছে। শাস্তি স্বরূপই তাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বারান্দায় এই গা পোড়ানো রোদে। কোনো কারণ ছাড়াই শৈলীকে শাস্তি দেওয়ার মতো মানুষ নিশান নয়। নিশান বিয়ের সপ্তাহখানেক পরই শৈলীকে কাট কাট করে জানিয়ে দিয়েছে ভাই ভাই বলে ভাঙ্গা রেডিওর মতো প্যান প্যান না করতে। অথচ বোকা শৈলী রিমি আর আকাশের এঙ্গেজমেন্টের দিনই সকল আত্মীয়দের সামনে নিশানকে ভাই ভাই বলে ডেকেছে বারংবার। সেই সময় রেগে বম হয়ে যাওয়া নিশান কোনোমতে পরিস্থিতি সামলালেও পরবর্তীতে শৈলীর বাটনা বাটার সিদ্ধান্ত নেয় নিশান। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ দুপুরের কড়া রোদে সে শৈলীকে কান ধরিয়ে বারান্দায় দাঁড় করিয়ে রেখেছে। শৈলী ঘেমে একাকার হয়ে গেছে। কাতর কণ্ঠস্বর আরও বেশি জোরালো হলো। আর কতক্ষণ নিশান ভাই? নিশান চোয়াল শক্ত করে বলল, যতক্ষণ এইভাবে ভাই ভাই করবি ততক্ষণ। ভাবা যায় তোকে পানিশমেন্ট দেওয়া হয়েছে আর তুই এখনো ভাই ভাই করছিস? গুড। আজ সারাদিন সারা রাত এইভাবেই দাঁড়িয়ে থাক, আমারও দেখতে ভাল লাগছে। শৈলী ঠোঁট উল্টালো, চোখে পৃথিবীর সমস্ত মায়া এনে বলে উঠল, আপনি অফিস যাচ্ছেন না কেন? আজ বাবাকে বলেছি যাব না, ছুটি নিয়েছে। বলে নিশান ফোন বের করে স্ক্রল করা শুরু করলো। শৈলী এবার কানে রাখা দুহাত কিছুটা আলগা করে বলল, এটা কি আমার দোষ বলুন? মানুষ তো অভ্যাসের দাস, আমার অভ্যাস হয়ে গেছে, এখন কি করব? আর তাছাড়া আমি আপনাকে নাম ধরে ডাকতে পারবো না। পারবোই না। নিশান ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, কোন দুঃখে? লজ্জা লাগে। বলেই ঠোঁট ভিজিয়ে চোখ বুঝল শৈলী। আসলেই তার খুব লজ্জা লাগে। এভাবে কি নাম ধরে ডাকা যায় নাকি? শৈলী একটু ভ্রু কুঁচকে নিশানের দিকে তাকালো। সে কি সত্যি সত্যি আজ সারাদিন সারা রাত এই কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবে? ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠল তার। মুখ ছোট করে মিনমিন করল, আচ্ছা, আমি যদি ভাই না বলি তাহলে কি এখনই ছেড়ে দেবেন? নিশান এক হাত দিয়ে চিবনো আপেলের শেষ অংশটুকু মুখে পুরে নিয়ে অন্য হাত দিয়ে ঠান্ডা পানির গ্লাসটা তুলে এক ঢোক খেয়ে ফেলল। তারপর হেলান দিয়ে আয়েশি ভঙ্গিতে বলল, ছাড়ব, তবে শর্ত আছে। শৈলীর চোখ চকচক করে উঠল। কি শর্ত বলুন? নিশান এবার তার ফোনটা টেবিলে রেখে শৈলীর দিকে সরাসরি তাকালো। আজ থেকে আমাকে তুমি নাম ধরে রাখবে, আর যদি বলে আবার ভাই বলিস তাহলে পরের বার পানিশমেন্ট দ্বিগুণ হবে। ইউ নো হোয়াট? আছাড় মেরে হাড্ডি গুড্ডি রফা দফা করে দেব। শৈলী ভীষণ চমকে গেল। সে ভেবেছিল নিশান হয়তো সহজ কিছু বলবে, যেমন সরি বল বা আমার জন্য কফি বানিয়ান, কিন্তু আবার সেই নাম ধরেই ডাকতে হবে, তাও আবার তুমি করে। এটা তো অসম্ভব। সে লজ্জায় কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল, পারবো না। নিশান গম্ভীর মুখে তাকালো। তাহলে দাঁড়িয়ে থাক, কাকতরের মতো সুন্দর লাগছে তোকে। শৈলী হঠাৎ করেই প্রতিবাদী হয়ে উঠল। আপনি তো আমাকে তুই তুই করে ডাকেন, এটার কি হবে? আমি পারবো না আপনার কথা শুনতে। আপনি আমার সবার সামনে তুই তুই করেন। ওই দিন আকাশ ভাইয়ের বড় বোন আমাকে বলছিল যে আপনি নাকি আমার পছন্দ করেন না, তাই তুই তুই করেন। নিশান ভ্রু কুঁচকালো, একদম শান্তভাবে ধীর স্থির গলায় বলল, এই কথাটা তুই বিশ্বাস করেছিস? শৈলী রাগে গজগজ করতে করতে বলল, অবশ্যই, আপনি তো তুই তুই করেন। আপুটা তো মিথ্যে বলেনি। আপনি আমাকে সত্যি পছন্দ করেন না। পূর্ণ হয়ে গেছি এত তাড়াতাড়ি? হ্যাঁ। নিশান এবার চেয়ারে হেলান দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর একটু নরম গলায় বলল, শৈলী, শোনো রাখ, আমি তোকে তুই বলি কারণ তোর সঙ্গে আমার দূরত্ব নেই। আমার আপনজনদের সঙ্গে আমি এমন করে কথা বলি। আমি যদি তোকে তুই বলে ডাকি তার মানে তুই আমার খুব কাছের, খুব আপন। আর কে কি বললো সেগুলো শুনে মন খারাপ করবি না, বুঝলি? সবচেয়ে বড় কথা, আমি তোকে আদর করেই তুই ডাকি। শৈলী কিছুটা অবাক হয়ে গেল। তার বড় বড় চোখ দুটো বিস্ময়ে ঝলমল করে উঠল। সে একটু চুপ করে থেকে মিনমিন করে বলল, তাহলে আপনি আমার পছন্দ করেন? নিশান একদম গম্ভীর মুখে চোখ সরু করে তাকিয়ে বলল, না, একদমই না। আমি শুধু রোদে দাঁড় করিয়ে রাখার শাস্তিটুকুই দিতে চাই, ভালোবাসার শাস্তি নয়। শৈলী হতভম্ব হয়ে গেল। মানে? নিশান এবার উঠে দাঁড়িয়ে তার দিকে এক পা এগিয়ে এলো। শৈলীর কানের কাছে মুখ এনে খুব আস্তে করে ফিসফিস করে বলল,
মানে আমি তোকে পছন্দ করি না, আমি তোকে। কথা অসম্পূর্ণ রাখল নিশান, চোখ নামালো মেঝেতে। সে এরকম সরাসরি কখনোই শৈলীকে ভালোবাসার কথা বলেনি, বলবেও না, কখনো বলতে পারেওনি। তাই দীর্ঘশ্বাস ফেলে আবারও চেয়ারে গিয়ে বসে পড়ল। শৈলী ভ্রু কুঁচকে তাকালো, এক মুহূর্ত থমকে গেল। তারপর হঠাৎ করেই তার কানের ওপর রাখা হাত সরিয়ে মুখ লাল করে বলল, জীবনে বলতে পারবেন না? ভীতু একটা, দরকারও নেই। আপনার এসব কথা শুনতেও চাই না আমি, আপনি একটা খারাপ লোক। নিশান হেসে বলল। আর তুই বোকা। শৈলী মুখ ফুলিয়ে বলল। আমি এখন আপনাকে আর কিছুই বলবো না, আপনি খারাপ, একদম খারাপ। নিশান হেসে বলল। আর তুই আমার সবচেয়ে মিষ্টি বউ, তাদের যেটা বলছি সেটা কর, নইলে শিলপাটা দিয়ে থেতলে তিতা বানাবো তোকে। শৈলী হতাশ হয়ে একবার ওপরে আলোকিত রৌদ্র ভরা আকাশের দিকে তাকালো, একবার নিশানের দিকে। মনে মনে ভাবল, নিশান কি সত্যি এত নিষ্ঠুর? একটু ভাবার পর সে মুখ ভীষণ দুষ্টু হাসি নিয়ে নিশানের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আমি ডাকছি। নিশান ঠোঁটের কোণে এক চিলতে হাসি চাপল, অপেক্ষা করছে শৈলী কিভাবে ডাকে। শৈলী একটু গলা খাকারি দিয়ে গলা নামিয়ে একদম মাটির দিকে তাকিয়ে মিনমিন করে বলল, নিশান। নিশান ভ্রু কুঁচকে তাকালো। এটা কি হলো? নেটওয়ার্কের প্রবলেম হয়েছে? নাম ধরে ডাকতে বলেছে, গর্ত করতে বলিনি, আরেকবার ঠিকভাবে ডাক। শৈলী এবার চোখ বন্ধ করল, গভীর নিঃশ্বাস নিল, তারপর একদম স্পষ্ট স্বরে বলল, নিশান। এই প্রথমবার সে তার স্বামীকে এভাবে ডাকল। বলেই সে চোখ শক্ত করে বুঝে ফেলল, যেন কোনো ভয়ঙ্কর অপরাধ করে ফেলেছে। কিন্তু যখন কিছুই হলো না, সে এক চোখ খুলে দেখল নিশানের মুখে একটা প্রশান্তির হাসি। নিশান চেয়ার ছেড়ে উঠে এলো, এক হাতে শৈলীর কানের ওপর রাখা হাত সরিয়ে দিল, অন্য হাতে তার ঘামে ভেজা গাল ছুঁয়ে মৃদু স্বরে বলল, দেখলে তো, কষ্টটা খুব কঠিন ছিল না, শুধু একটু সাহস লাগতো। শৈলী লজ্জায় মাটিতে মুখ গুজে ফেলল। নিশান তার হাতটা ধরে বলল, চল এবার তোর কফি বানিয়ে দে, আজ কিন্তু ছুটি নিচ্ছে, আর আমি চাই আমার দিনটা সুন্দর কাটুক। শৈলী হাসল। আপনার দিন সুন্দর কাটানোর জন্য আমায় শাস্তি দিতে হলো? নিশান কাঁধ উঠিয়ে বলল, এটাকে শাস্তি বলো না, এটাকে প্রেমের নতুন পাঠ বলো। শৈলী এবার আর কিছু বলল না, শুধু মুখ ঘুরিয়ে লজ্জায় মাটির দিকে তাকিয়ে রইল। নিশান তৃপ্তির হাসি নিয়ে হাত বাড়িয়ে দিল। চল দ্রুত এখন কফি বানিয়ে দে। শৈলী চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আপনি অসহ্য। নিশান হাসতে হাসতে বলল, আর তুই আমার প্রশান্তি। ঘরে ঢোকার সাথে সাথে নিশান শার্ট পাল্টে নিয়ে নিচে নামার জন্য উদ্যত হতেই শৈলী মিষ্টি সুরে বলে, ব্ল্যাক কফি খাবেন নিশান ভাই? নিশান থামল, দরজার বাইরে রাখা পাটা ফিরিয়ে এনে মুখ কুঁচকে তাকালো, এমনভাবে নিজের স্ত্রীর দিকে তাকালো যেন সে কোনো ভয়ঙ্কর অপরাধের সাক্ষী হয়ে গেছে। সে এতক্ষণ কার জন্য কি করল? এই তো যেই লাউ সেই কদু, কোনো লাভ হলো না। নিশান শৈলীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো, চোখে অভিমানের মিশেলে হতাশা। তারপর দুই হাত বুকে বাঁধল আর নিঃশব্দে মাথা নাড়িয়ে বলল, আশ্চর্য, তুই তো একটুও শিখলি না। এই এত কিছু হলো, এত নাটক করলি, আমি এত কষ্ট করে তোকে বোঝালাম, আর তুই আবার। শৈলী ফিক করে হেসে ফেলল। ঠিক আছে ঠিক আছে, ভুল হয়ে গেছে, রাগ করবেন না নিশান ভাই। নিশান এবার সত্যিই আটকে উঠল। এই শৈলী, আমার ধৈর্যের একটা সীমা আছে, একদম শেষবার বলছে। শৈলী চটপট পেছন ফিরে দৌড় দিল রান্নাঘরের দিকে, মুখে চাপা হাসি। আচ্ছা আচ্ছা, কফি বানিয়ে আনছি, হুবহু আপনার পছন্দ মতো। ঠিক আছে নিশান ভাই। নিশান কপাল চাপড়ে বসে থাকলো, তারপর আপন মনে বিড়বিড় করল, না, এ মেয়ে আমার জীবন ছোট করে দেবে, আয়ু কমে যাচ্ছে আমার। গত রাতে মা বলছিল বাচ্চা নিতে, না এখন তো কোনোভাবেই বাচ্চা নেব না, নইলে বাপ হবো নাকি মামা হব, সে কনফিউশনে নিজের মরছে যাব আমি। ঠিক তখনই রান্নাঘর থেকে শৈলীর খিলখিল হাসির শব্দ এলো, যেন সে নিশানের বিড়বিড় করা কথা শুনেই হাসছে। নিশান হতভম্ব হয়ে গেল, নিজের মাথা ধরে ফিসফিস করে বলল, এই মেয়েকে টেলিপ্যাথি শিখে ফেললো নাকি? তারপর গম্ভীর মুখে রান্নাঘরের দিকে এগোতে থাকলো। শৈলী তখনও হাসতে হাসতে কফির মগে দুধ ঢালছে। নিশান দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, তোর হাসিটা একটু কমিয়ে আন শৈলী, আমি তো রীতিমতো ভয় পাচ্ছি এখন।
শৈলী কফির কাপ এগিয়ে দিয়ে চোখ টিপে বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমি শুধু অনুমান করছিলাম আপনি হয়তো ভাবছেন এখনই বড় মার কথা অনুযায়ী বাচ্চা নেওয়া উচিত হবে কিনা। নিশান হা হয়ে গেল। কিভাবে জানলি? শৈলী কাঁধ ছাকালো। আপনার মুখে সব লেখা থাকে নিশান ভাই। নিশান ফুস করে উঠে বলল, শৈলী, আবার? আমি এইমাত্র ঠিক করলাম আজকের পানিশমেন্ট ডাবল হবে, শিওর থাক। শৈলী হাত জোর করে মিনতি করল। হ্যাঁ প্লিজ, আর না, আমি এবার সত্যি শুধরে যাব। নিশান মুচকি হাসল। দেখা যাক কতদিন টিকতে পারিস। শৈলী মুখ ভেংসি কাটল আর নিশান কপিতে চুমুক দিতে দিতে মনে মনে ভাবল, এই মেয়ের সাথে জীবন চালানো আসলেই কঠিন, কিন্তু খুব মিষ্টি। রিমি পার্কের এক কোনায় বসে আছে, চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। সে পড়েছে মহাবিপাকে। এঙ্গেজমেন্টের পর থেকেই কেন যেন আকাশ তাকে খুব একটা পাত্তা দিচ্ছে না। কারণটা এখনও বুঝতে পারছে না সে। আকাশ কি তাকে ইগনোর করছে? কিন্তু কেন? তাদের তো আর 1 মাস পরই বিয়ে। এখন যদি এমন আচরণ করে তাহলে কিভাবে হবে? তখনই দূর থেকে ভেসে এলো আকাশের অস্থির কণ্ঠ। রিমি, জান আমার, আমি চলে এসেছি। আহ্লাদে আটখানা হয়ে যাওয়া আকাশের ঢং দেখে মুখ ভেঙচিয়ে জিব্বা দেখালো রিমি। যান, ঢং দেখে বাঁচি না। আকাশ দৌড়ে দৌড়ে এসে একদম রিমির সামনে এসে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে কোনোমতে চোখ উপরে তুলে বলল, খুব বেশি অপেক্ষা করিয়েছি? রিমি রাগ দেখাতে চাইল একটু কথা শোনাতে। অপেক্ষা তো কম করেনি সে, কিন্তু আকাশের ঘর্মাক্ত মুখ আর ক্লান্ত অভিব্যক্তি দেখে মায়া হলো তার। দুদিকে মাথা নাড়িয়ে শান্ত ভঙ্গিতে বলে উঠল, না, বেশি দেরি করনি। আকাশ খুশি হলো। সাথে সাথে নিজের পকেটে হাত ঢুকিয়ে বসে পড়ল রিমির পাশে। পকেট থেকে বের করলো একটা বেলি ফুলের মালা। রিমির দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও, তোমার জন্য সেদিন দেখেছিলাম ওই হতচ্ছাড়া নিশান শৈলীর জন্য নিয়ে যাচ্ছিল, তাই ভাবলাম তোমারও হয়তো পছন্দ হতে পারে, এই জন্য নিয়ে এলাম। রিমি মুঠো করে হাত বাড়িয়ে দিল। হাতে পরিয়ে দাও। আকাশ খুশি হলো। একগাল হাসি নিয়ে মালাটা রিমির হাতে পরিয়ে দিল। তারপর গর্বিত ভঙ্গিতে বলল, এবার বলো, আমি তোমার কত ভালো ফিয়ন্সে। রিমি চোখ ঘুরিয়ে বলল, ভালো ফিয়ন্সে না, ঢংবাজ ফিয়ন্সে। আকাশ নাক শীতকাল। তারপর বিয়ের পর ঢংবাজ স্বামী হবে, তখন তো আর পালানোর উপায় নেই। রিমি হেসে বলল, পালানোর দরকার নেই, বরং তুমি যদি ঠিকমতো আমার দিকে মন দাও তাহলে আমিই পালাতে দেব না। আকাশ কপট গম্ভীর হয়ে বলল, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এই যে কয়েকদিন ধরে একটু ব্যস্ত ছিলাম, এতেই আমার উপর অভিমান। রিমি ভ্রু কুচকাল। ব্যস্ত ছিলে? কিসের ব্যস্ততা শুনি? আকাশ চোখ ছোট ছোট করে ফিসফিস করে বলল, তোমার জন্য বিয়ের সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে না করলেই ভালো হতো। রিমির সঙ্গে সঙ্গে উজ্জ্বল হয়ে উঠল। সত্যি? কি সারপ্রাইজ? আকাশ ঠোঁট উল্টে বলল, না, এখন বলবো না, আগে একটা শর্ত দাও। যদি কথা দাও যে পরের 7 দিন কোনো রাগ অভিমান করবে না, তাহলে হয়তো একটুখানি হিন্ট দিতে পারি। রিমি চোখ টিপে বলল, আচ্ছা, দেখি তোমার সারপ্রাইজের ওজন কত। আকাশ মুচকি হেসে রিমির হাতে মালার সুগন্ধ মাখা আঙ্গুলগুলো ধরে বলল, ওজন মাপার দরকার নেই, শুধু ভালোবাসো, তাহলে সব পাওয়া হয়ে যাবে। রিমি এবার সত্যি আর কথা খুঁজে পেল না, শুধু আকাশের দিকে একরাশ মায়া ভরা চোখে তাকিয়ে থাকলো। তারপর সংবিত ফিরে পেয়ে বলল, এখন বলো না, কি সারপ্রাইজ? আকাশ গম্ভীর হয়ে বলল, ইন্দুরের নানির জন্য স্পেশাল বিড়ালের কোরমা, চিকার জুস, তেলাপোকার চাটনি, কাঁকড়ার ডাল, পেঙ্গুইনের বিরিয়ানি, কয়লা স্পেশাল কালো ভাত, ঘাসের ভর্তা, ঝিঝি পোকার ফ্রাই, তেঁতুলের জিলাপি, চাইনিজ গোবরের রেসিপি সহ আরও অনেক কিছু। এগুলো আমাদের বিয়েতে তোমার জন্য স্পেশাল ডিশ। জোসনা? রিমি কিছুক্ষণ মুখ কুঁচকে তাকিয়ে রইল। আগে বিশ্বাস করতে চাইছে যা শুনলো তা সত্যি কিনা। রীতিমতো বমি আসছে তার, ভাবতেই গা গুলিয়ে আসছে। আকাশ চোখ পিটপিট করে তাকালো। রিমি তৎক্ষণাৎ রেগে মেগে একাকার হলো। ওয়াটু, ছি আকাশ, তোমার মতো অসহ্য আমি দুটো দেখিনি। ছি, এগুলো কি ধরনের কথাবার্তা? রুচিটাই নষ্ট করলে। তোমাকে তো আছাড় মেরে গুঁড়ো গুঁড়ো করা দরকার। ইচ্ছে করছে এক্ষুনি আছাড় মেরে নদীতে ফাঁসিয়ে দিই। আকাশ আরও বেশি গম্ভীর হলো। ভুল বললে হবু বউ,
তুমি আমায় আছাড় মারতে মোটেই সক্ষম নও, কারণ তার মূল সংজ্ঞা তুমি জানো না। রিমি মুখ শক্ত করে বলল। জানতেও চাই না, চুপ থাকো। আকাশ দুদিকে মাথা নেড়ে বলে উঠল। হুম, আমি জানতে চাই, শোনো তবে। রিমি মাথা নাড়ালো। আকাশ, নো। আকাশ ঠোঁট টিপে হাসল, তারপর গম্ভীর মুখে বলল। শোনো রিমি, প্রথমত আছাড় হলো এমন একটি ক্রিয়া যা সাধারণত রাগের বশে করা হয়, কিন্তু পরে যার ফলাফল দেখে নিজেকে কষ্ট পেতে হয়। রিমি চোখ কুঁচকে তাকালো। মানে? আকাশ গলা খাকারি দিয়ে আবার বলতে শুরু করলো। মানে হলো, ধরো তুমি যদি তোমার ফিয়ন্সেকে রাগের মাথায় আছাড় দাও, তবে পরে সে যদি উঠে দাঁড়িয়ে পাল্টা আছাড় দেয়, তাহলে সেটাকে বলে রিটার্ন গিফট। রিমি এবার চোখ উল্টালো। আকাশ, থামবে? আকাশ পাত্তা না দিয়ে বলতে লাগলো। শোনো না আগে, অন্যভাবে আছাড় হলো একটি লেভিং মুভমেন্ট যা প্রয়োগ করলে সামনে থাকা ব্যক্তি মাটির সঙ্গে আরও গভীরভাবে সংযুক্ত হয়। রিমি রেগে গিয়ে একটা খোঁচা দিল আকাশের বাহুতে। তোমার এই সংজ্ঞাগুলো শুনতে শুনতে আমার কান পচে যাচ্ছে। সেই প্রপোজ করার দিন থেকে এসব শুনছি। আকাশ গা ঝাড়া দিয়ে বলল। যখন কোনো হবু স্ত্রী তার হবু স্বামীকে আছাড় মারতে চায় কিন্তু প্রেমের কারণে সেটি করতে পারে না, তখন সেটাকে বলে কল্পিত আছাড়। রিমি এবার সত্যি দাঁত কিরমির করে বলল। তুমি থামবে নাকি সত্যি করেই আচার খাবে? আকাশ নির্দোষ মুখে বলল। তুমি তো আর পারবে না, কারণ তোমার কল্পিত আছাড়েই আমি টিকে যাব। রিমি এবার সত্যি কিছু বলার জন্য মুখ খুলল, কিন্তু আকাশ হুট করে উঠে পড়ল। আচ্ছা আচ্ছা, আর বলবো না, এখন ফুচকা খেতে চলো। রিমি মাথা ঝাঁকালো। তোমার জন্য বিষ মিশিয়ে দিই? আকাশ হাসতে হাসতে বলল। তাহলে সেটা হবে বিষ মাখা ভালোবাসার ফুচকা, আমি খেয়ে নেব, নো প্রবলেম। রিমি একদম থতমত খেয়ে গেল। আকাশ, তুমি একটা অসহ্য পাগল। আকাশ মিষ্টি করে বলল। আর তুমি আমার জীবন। রাত গভীর হয়েছে। নিশান বিছানায় ল্যাপটপ নিয়ে বসে আছে। আজ সারাদিনেও সে নিজের বউকে শোধরাতে পারেনি, তাই সে এখন রেগে মেগে বসে আছে। প্রতিজ্ঞা করেছে শৈলীর সাথে কথাই বলবে না। ঘরে ঢুকে পরিস্থিতি বুঝতে পারল শৈলী। মাথা নিচু করে ধীরে ধীরে নিশানের পাশে এসে বসল। নিশান তখনও মুখ শক্ত করে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, ঠোঁট দুটো আটসাট করে রাখা, যেন সে কোনোভাবেই শৈলীর দিকে তাকাবে না। শৈলী একটু ঝুঁকে তার মুখের সামনে হাত নেড়ে বলল। শুনছেন? কোনোরূপ প্রতিক্রিয়া দেখালো না নিশান। শৈলী আবারও বলল। এত রাগ করছেন কেন? নিশান ঠান্ডা গলায় বলল। ঘর থেকে বের হ। শৈলী মুখ চেপে হাসল। আরে আমি তো মজা করে বলেছি। নিশান এবার চোখ সরিয়ে এক ঝলক তাকালো। তাহলে আমারও মজা করে রাগ করা উচিত, তাই না? শৈলী ঠোঁট উল্টে বলল। এত সিরিয়াস হওয়ার কিছু নেই। আচ্ছা আর ডাকবো না ভাই, ঠিক আছে? নিশান গম্ভীর মুখে কিবোর্ডের ওপর আঙ্গুল চালালো। বিশ্বাস করব কিভাবে? শৈলী একটু থেমে কাতুকুতু দেওয়ার মতো করে নিশানের বাহুতে আঙ্গুল চালালো। এইভাবে? নিশান একদম নড়ল না। শৈলী এবার সরাসরি নিশানের কোলের ওপর রাখা ল্যাপটপ বন্ধ করে রেখে দিল। কথা বলুন না প্লিজ। নিশান চোখ ছোট ছোট করে তাকালো। তোর তো ভাই ডাকতে কোনো সমস্যা হয় না, তাহলে এখন এত পিড়াপিড়ি কেন? শৈলী একদম বিনয়ের সুরে বলল। এই জন্য যে আপনি রেগে গেলে আমার কষ্ট হয়। নিশানের ঠোঁট কাঁপলো একটু, কিন্তু সে সেটা চেপে রাখলো। শৈলী এবার মিষ্টি সুরে বলল। আমার জন্য এত রাগ করে থাকবেন, তাহলে ভালোবাসা কখন দেখাবেন? নিশান শোক সরিয়ে নিল, কিন্তু কপালের ভাঁজ একটু কমে এলো। শৈলী আবারও এগিয়ে এসে দুহাত এক করে বলল। ভালোবাসেন না আমায়? নিশান একদম ধীর কণ্ঠে বলল। তাতেও রাগ করেছে। শৈলী এবার হাসল, তারপর কপট গম্ভীর হয়ে বলল। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ভাই ডাকাটাই চালিয়ে যাই। রাগ করলে তো বোঝা যায় ভালোবাসেন। নিশান তৎক্ষণাৎ তাকিয়ে বলল। শৈলী? শৈলী দ্রুত হাসি চেপে বলল। নিশান এবার সত্যি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। তুই আমায় পাগল করে ছাড়বি, দেখবি একদিন আকাশও আমার থেকে সুস্থ আছে, আমি পাগল হব। শৈলী মিষ্টি করে বলল। নিশান এবার সত্যি হাল ছেড়ে দিল। ল্যাপটপ পাশে সরিয়ে শৈলীর দিকে তাকিয়ে মাথা নাড়ল। তুই জিতলি।
শৈলী হাসতে হাসতে বলল। নিশান চোখ বড় বড় করে বলল, শৈলী। শৈলী দৌড়ে পালালো আর নিশান ল্যাপটপ ছুঁড়ে তার পেছনে তেড়ে গেল। থাকুক না এমন কিছু খুনসুটি। সেই সঙ্গে আমাদের গল্পটা এখানেই শেষ হয়ে গেল। তাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করুন। আর আপনাদের কী ধরনের গল্প পছন্দ তা কমেন্ট করে জানান। সেই সঙ্গে যদি কারো পছন্দের গল্প থাকে তবে আমাদের চ্যানেলে দেওয়া ইমেইলে আপনারা লিঙ্ক শেয়ার করতে পারেন অথবা কমেন্টেও লিঙ্ক শেয়ার করতে পারেন। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।